ওই ডোমেস্টিক খেলাগুলা ইন্টারন্যাশনাল খেলাগুলা যদি মাঠে কন্টিনিউ থাকে আমার মনে হয় না যে এশিয়াতে ভালো কোনো অবস্থানে যেতে মেয়েদের খুব বেশি সময় লাগবে। অনেক পরিবারকে দেখছি যে তার মেয়ে কি চায় বা মেয়ের কি ইচ্ছা তাকে বাধা দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে সাহসী হতে হবে, পরিশ্রমী হতে হবে। কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা কনফারেন্সে গিয়ে ফিফার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে এসেছিল যে আপনারা আরো ইন্টারন্যাশনাল মেয়েদের টিম বাংলাদেশে পাঠান আমাদের সাথে খেলার জন্য। ঋতুপর্ণা, আপনার কি মনে হয় যে বাংলাদেশ ওইটার জন্য তৈরি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের একটা বিশেষ আয়োজনে। আজকে আমরা কথা বলবো দুজন অন্যতম জনপ্রিয় নারীর সাথে যারা কিছুদিন আগে গোটা বাংলাদেশকে গর্বিত করে দেশে ফিরলেন। আমার সাথে আছে সেকেন্ড টাইম সাফ জয়ী নারী ফুটবল টিমের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুন এবং সে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ এমভিপি ঋতুপর্ণা চাকমা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য আজকে এবং সময় করে দেওয়ার জন্য। এই আলাপ আলোচনায় আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, আপনাদের জার্নি নিয়ে কথা বলবো, আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার যে অনুভূতিটা ওইটা নিয়ে কথা বলবো। শুরুতে আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা শুরু করি, দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, আই এম শিওর সবাই আপনাদেরকে এটা জিজ্ঞেস করেছে, কিন্তু অনুভূতি কেমন? সাবিনা, ক্যাপ্টেন হিসেবে আপনার কাছে আগে যাচ্ছি। জিত তো সবসময় আলাদা রকম আনন্দ দেয়, আর যেখানে আসলে দুবার চ্যাম্পিয়ন সেটা তো আলাদা ভালো লাগে, একটা কাজ করে। আর ঋতুপর্ণা, আপনি ফিরলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে এবং এত ছোট বয়সে এত বড় একটা অর্জন, কেমন লাগছে? এটা আসলে আমার জন্য একটা বড় অর্জন। সো আমি এবং আমার পরিবার খুবই গর্বিত। সো আসলে এটা কেমন অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু এই এত বড় অর্জনের সাথে কোনো কি প্রেশার আসছে, মেন্টাল প্রেশার বা এমন কিছু যে এই অর্জনটা ধরে রাখতে হবে এমন? টুর্নামেন্টে যাওয়ার আগে আমরা বেশ প্রীতি ম্যাচ খেলতে পারিনি। সো আমাদের জন্য এটা খুবই প্রতিযোগিতামূলক ছিল, কারণ দেখা গেছে যে ইন্ডিয়া, নেপাল তারা অনেকগুলো বিভিন্ন দেশে গিয়ে প্রীতি ম্যাচ খেলেছে। আমরা তা পারিনি। প্রত্যেকটা প্লেয়ারের একাত্মবদ্ধতা ছিলাম, জেদ ছিল মনে। সো সব মিলিয়ে আসলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের অনেক পরিশ্রম এবং আমাদের টিমের যে একাত্মবদ্ধতা সব মিলিয়ে আজকে আমরা এই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছি। সাবিনা, গতবার যখন আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন আপনি ছিলেন টপ গোল স্কোরার। তো গতবারের চ্যাম্পিয়নশিপ এবং এবারের চ্যাম্পিয়নশিপ, যেমন ঋতুপর্ণা বলল যে একটা জেদ কাজ করছিল, তো এই দুই চ্যাম্পিয়নশিপের মধ্যে পার্থক্যটা কি ছিল? আর এবার কি স্ট্র্যাটেজি আপনাদের কোনো ডিফারেন্ট ছিল কিনা? গতবার আসলে মেয়েরা অনেক ফ্রিডম নিয়ে খেলছে, এবার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল মাঠে এবং মাঠের বাইরেও, যেটা বিভিন্ন গণমাধ্যমে মাঝে মাঝে আপনারা জেনেছেন। আর তবে এটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাদের গ্রুপটাই ছিল অনেক চ্যালেঞ্জিং এর, এবং গ্রুপে ছিল পাকিস্তান এবং ইন্ডিয়া। আর জানেন যে সাউথ এশিয়াতে ইন্ডিয়ার নামটাই আসলে অনেক মানে অপোনেন্টের জন্য একটা থ্রেট থাকে। তো প্রথম ম্যাচটা তো আমাদের খুবই ছিল, শঙ্কাময় ছিল যে পাকিস্তানের সাথে ড্র, এবং পাকিস্তানও অনেকখানি কনফিডেন্ট ছিল যে সামহাও যদি ইন্ডিয়া আমাদের সাথে ভালো স্কোরে ব্যবধানে জিতে তাহলে তাদের চান্স আছে সেমিতে যাওয়ার। আমাদের জন্য এক্সট্রা 200% প্রেশার ছিল যে ম্যাচটা এনি হাও আমাদের উইন করতে হবে, ড্র করতে হবে, আর আমাদের গোল কম খেতে হবে। সো আমাদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জ ছিল, এবং প্রথম ম্যাচে তো আমাদের বেশ 2-3টা প্লেয়ার অফ ছিল, এবং তারা সেকেন্ড ম্যাচে ব্যাক করার পরে মনে হয়েছিল যে একটা পুরা একটা টিম খেলছে। সো সেই ম্যাচে ইন্ডিয়ার সাথে ম্যাচটা যদি আমার পার্সোনাল ভিউ থেকে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ার সাথে আমরা যে ম্যাচটা খেলেছি পুরো টুর্নামেন্টের সেরা ম্যাচ ছিল ওটা, আমার পার্সোনাল ওপিনিয়ন। নিজেদেরকে প্রমাণ করা, আবার গতবারের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখা, সেটা তো সব মিলিয়ে, এবং দেশের মানুষ সবাই তাকিয়েছিল আমাদের উপরে, ফাইনাল ম্যাচের উপরে যে কি হবে, সবকিছু মিলিয়ে আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল এবার।
ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সময় আপনাদের কি কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে ঘরে যখন খেলেন এবং বাইরে যখন খেলেন? ইন্টারন্যাশনাল ম্যাচ, হ্যাঁ, দেশে যখন খেলেন এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে বেশি থাকে। আচ্ছা। হ্যাঁ, কারণ ঘরের মাঠ থাকে, তারপরে ক্রাউড থাকে, যেটার এগেনস্টে খেলা আসলে ডিফিকাল্ট, সেটা হোস্ট হোক বা আপনি কোথাও গিয়ে খেলেন, দুটো ক্ষেত্রেই। তবে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা আসলে ওই মোমেন্টে মানুষের একটা প্রেশার থাকে, গ্যালারি থেকে ভালো খেলতে হবে, তারা এক্সপেক্ট করে আসে, তাদেরকে আসলে এন্টারটেইন আমরা করতে পারবো কিনা, তারপরে সবার পারফরমেন্স, মেন্টাল টাফনেস মেয়েরা আসলে কতখানি রাখতে পারবে, সবকিছু মিলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে দেশের মাটিতে আসলে বেশি প্রেশারটা মেয়েরা ফিল করে। আচ্ছা, এমনিতে আপনাদের অন্য ইন্টারন্যাশনাল উইমেন্স টিম যারা আছে তাদের মধ্যে প্রিয় কারা? আপনার প্রিয় কে টিম? আমার জাপানের খেলা ভালো লাগে। আচ্ছা। মেয়েদের, ছেলেদের আর্জেন্টিনা। আচ্ছা। আর আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে ব্রাজিলের মার্তা। আচ্ছা। আর ছেলেদের ভিতরে অবভিয়াসলি মেসি। আর ঋতুপর্ণা? ফেভারিট খেলোয়াড় হচ্ছে রোনাল্ডো, টিম আর্জেন্টিনা। আর এশিয়ার মধ্যে হচ্ছে আপু বললেন জাপান। আচ্ছা, মেয়েদের টিম। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যদি একটু তুলনা করি যে অন্যান্য ইন্টারন্যাশনাল মেয়েদের টিমের সাথে বাংলাদেশের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, তাহলে কোন কোন জায়গায় আপনারা বলবেন যে আমাদের ল্যাকিংস আছে? আসলে একটা অ্যাথলেটের যে ডিসিপ্লিন এবং তার যে স্ট্রাকচার থাকা উচিত, অনেস্টলি বলতে গেলে আমরা অনেকখানি পিছিয়ে। আপনি যদি এশিয়া লেভেলে যান, থাইল্যান্ড, হংকং, জাপান, চায়না, তাদের সাথে যদি আমাদের আসলে কম্পেয়ার করা হয়, তাদের ওই জায়গা থেকে আমাদের 10%ও নাই। আচ্ছা। সো তাদের আসলে একটা প্লেয়ারের যে লাইফস্টাইল হওয়া উচিত, তাদের যে রুটিন হওয়া উচিত, আমার মনে হয় সেটার সাথে আমাদেরটা কোনো সামঞ্জস্য নেই। এটার কারণটা কি হতে পারে আপনার কি মনে হয়? কারণ হতে পারে আসলে সঠিক গাইডলাইন, এবং আমার মনে হয় যে সত্যিকার অর্থে আমাদের এইজ লেভেলের যে সাফল্যগুলো আপনি দেখবেন, 2016 সাল থেকে মেয়েরা কন্টিনিউয়াসলি একটা ক্যাম্পে আছে, যেটা হচ্ছে ফেডারেশন কন্টিনিউ করেছে, সেটার প্রশংসার দাবিদার অবশ্যই ফেডারেশন রাখে। তবে আমার মনে হয় যে এই জিনিসগুলো কন্টিনিউ করা এবং এশিয়া লেভেলে ভালো করার জন্য আপনার হচ্ছে এই জোনটা থেকে আমার মনে হয় বেরিয়ে এসে আরেকটু ভালো এনভায়রনমেন্ট, খাবারের দিকটা, মেয়েদের আবাসন, মেয়েদের প্র্যাকটিসের যে জিনিস সরঞ্জামগুলো, সেগুলোর দিকে আমার মনে হয় যে আরেকটু নজর দেওয়া উচিত। কারণ আপনি সাউথ এশিয়ার ভিতরে আমরা স্ট্রাগল করছি, সেটা ফাইন, বাট আমাদের মতো হয়তো বাকি টিমগুলোও ওরকম করে। বাট আমি যখন এশিয়াতে যাব, আমি যখন অলিম্পিক কোয়ালিফাই খেলবো, এশিয়ান কোয়ালিফাই রাউন্ড খেলবো, তখন হচ্ছে আমাদের যে আসলে জায়গাটা, তখন ওই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক কিছু আছে। যে আপনার হচ্ছে স্পেসিফিক একটা প্লেয়ারের আসলে কি কি দরকার, প্রত্যেকটা প্লেয়ারের তাদের শারীরিক গঠন এক এক রকম, তাদের টেকনিক্যালি ট্যাকটিক্যালি তারা হচ্ছে এক একজন এক এক রকম। সো ওই জিনিসগুলো আমার মনে হয় যে স্পেসিফিক ভাবে যদি কাজ করা হয় এবং সেগুলোর জন্য যদি স্পেশালিস্ট রাখা হয়, এবং আমার মনে হয় যে সেই জিনিসগুলো আসলে মেয়েদেরকে পারফরমেন্সের দিক দিয়ে আরো ডেভেলপ করবে। আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচেস এর কথা বলি, আপনারা বলেছেন যে সাফের আগে অন্যান্য টিমরা অন্যান্য ম্যাচ খেলতে পেরেছে, ওরা একটু প্র্যাকটিস করতে পেরেছে অন্য মাঠে গিয়ে, আপনারা এই সুযোগটা পাননি। তো এই ক্ষেত্রেও এবং আমাদের দেশের লিগের ক্ষেত্রে যদি বলি যে মেয়েদের লিগের অবস্থা কি? মেয়েদের আসলে বাংলাদেশের যে লিগটা সেটা আসলে প্রফেশনাল না। আচ্ছা। আর অনেস্টলি আমার কাছে যদি জানতে চান যে আমাদের লিগটা হয় 1 মাসের, যেটা আসলে রিয়েলিস্টিক না। এই বছরের ফার্স্টের দিকে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, তাদের লিগ হচ্ছে 6 মান্থের, যেটার জন্য তারা AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে। তাদের লিগের একটা সুন্দর কাঠামো আছে এবং লিগটাও কম্পিটিটিভ হয়, যেটা আমাদের ক্ষেত্রে আসলে হয় না। কারণ আমাদের এই জিনিসগুলা তখনই আসলে কম্পিটিটিভ হবে যখন আপনার মাঠে খেলা থাকবে। আমাদের সারা বছরে মেয়েদের কোনো খেলাই থাকে না। আপনি ছেলেদের দেখেন, ছেলেরা হচ্ছে সারা বছরই
তারা হচ্ছে ক্লাবে থাকে, হ্যাঁ। বাট সেক্ষেত্রে মেয়েদের জায়গাটাই যদি আপনি দেখেন আমাদের আসলে কিছুই নাই। ছেলেরা স্বাধীনতা কাপ খেলছে, ফেডারেশন কাপ খেলছে, তারা ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, যেটার জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন সেখানে আমার মনে হয় যে 10% জিনিসটাও আসলে মেয়েদের ক্ষেত্রে হয় না। সো মেয়েদের এই যে একটু আগে বললেন যে আসলে অন্য দেশের তুলনায় আমাদের কি কি ঘাটতি আছে, সো এইগুলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মানে ভাইটাল পয়েন্ট, যে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনার মাঠে যদি খেলা থাকে আপনার প্লেয়ারদের পারফরমেন্স অটোমেটিক্যালি ইয়ে হয়, কম্পিটিটিভনেস থাকে মেয়েদের ভিতরে, আর আপনি একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকবেন না, আপনার অনেক প্লেয়ার উঠে আসবে। এবং এখন তো অনেকেই আছে যে ফুটবলকে প্রফেশন হিসেবে নিচ্ছে, তো ওই জায়গাটা যদি মেয়েরা আরো আসতে চায় তো এই জিনিসগুলো খুবই দরকার। যে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে মেয়েরা হাল ছেড়ে দিচ্ছে, তারা খেলতে চাচ্ছে না। তো ওই ডোমেস্টিক খেলাগুলা, ইন্টারন্যাশনাল খেলাগুলা যদি মাঠে কন্টিনিউ থাকে, আমার মনে হয় না যে এশিয়াতে ভালো কোনো অবস্থানে যেতে মেয়েদের খুব বেশি সময় লাগবে। কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা কনফারেন্সে গিয়ে ফিফার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে এসেছিল যে আপনারা আরো ইন্টারন্যাশনাল মেয়েদের টিম বাংলাদেশে পাঠান আমাদের সাথে খেলার জন্য। ঋতুপর্ণা, আপনার কি মনে হয় যে বাংলাদেশ ওইটার জন্য তৈরি? ওরা যদি আসে আমাদের কি উন্নতি হবে নাকি আরো ক্ষতি হতে পারে? মানে মেইন যে মেইন ন্যাশনাল টিমটা, হ্যাঁ, ওদের সাথে আমাদের কিছু তুলনা, এটা এই জায়গাতে একটা ব্যাপার আছে যে ওয়ার্ল্ড কাপের টিম এনে যদি আমাদের সাথে খেলা রিয়েলিস্টিক হবে না। তবে হ্যাঁ, কম্পিটিটিভ ম্যাচ খেলা উচিত। আমি লাস্ট 3-4টা ইন্টারভিউতে বলেছি যে আমি যদি এশিয়ার ভিতরে যারা টপ লেভেলে আছে তাদের সাথে আমি খেলতে চাই, আমার খেলা উচিত যদি আমি এশিয়াতে বেটার করতে চাই। আপনি 10 গোল খান কোনো সমস্যা নেই, আপনি যদি 20 গোলও খান কোনো সমস্যা নেই, কারণ মানুষ এটা অ্যাকসেপ্ট করবে এখন, কারণ আমাদের লেভেলটা আসলে ওরকম জায়গাতে আছে। সো দেশের মানুষের আস্থা বাড়ছে, ওদেরকে যদি এন্টারটেইন আমরা করতে চাই, আমরা যদি দেশের জন্য সাফল্য আনতে চাই, আমাদের এখন ওই কম্পিটিটিভ ম্যাচগুলো খেলা উচিত এশিয়া লেভেলে, যেটা আমার মনে হয় যে মেয়েদের পারফরমেন্সের উন্নতির জন্য কাজে দিবে। এই সে আমি যদি এখন জাপানের সাথে খেলতে চাই, আমি নিঃসন্দেহে 10-12 গোল খাবো, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ আমি এশিয়ান গেমসে গিয়ে যখন আমি জাপানের খেলা দেখেছি, আমি মাঠে খুবই সারপ্রাইজ হয়েছি যে তাদের খেলা দেখে আমার তখন মনে হয়েছে যে আমরা আসলে ফুটবল আসলে যে জিনিসটা ওটা আমরা খেলি না। আচ্ছা, তো আমি খুবই মানে প্রত্যেকটা মোমেন্ট এমন, মানে ওদের ভিতরে বোঝাপড়া, একটা জায়গা থেকে বল আরেকটা জায়গায় দেয়া, মানে ওদের ভিতরে আসলে ওই আর্টটা ছিল। সো ওদের সাথে যদি এখন খেলতে যাই, আমি মনে করি যে খেললে আমরা 20 গোল খাবো, কিন্তু আমাদের ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। একটা শিক্ষা তো অবশ্যই আসবে, যদিও তারা চাইবে না আমাদের সাথে খেলতে। আমরা লাকিলি এশিয়ান গেমসে খেলছি ওদের সাথে গ্রুপ পর্বে, কারণ আসলে ওদের তো আমাদের সাথে খেলে কোনো লাভ হবে। সো তারপরেও এটা আসলে দরকার, কম্পিটিটিভনেস, এবং আমার মনে হয় যে ভালো ভালো টিমের সাথে খেলাটা দরকার। এখন আমরা একটু পিছের দিকে যাই, যেহেতু ঋতুপর্ণা কিছুই বলতে চাচ্ছে না, এটা আপনার কাছ থেকে আমার শুনতে হবে। উপযুক্ত আমার জন্য না, না, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকেই শুনতে হবে আমার, কারণ আপনার জার্নি নিয়ে একটু জানতে চাই যে ফুটবলে আসা হলো কিভাবে, এবং আপনার শুরুর দিকে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে। আমি ফুটবল স্টার্ট করি হচ্ছে আমি যখন ক্লাস 10-তে পড়ি 2012 সালে। আচ্ছা, তো আমি যখন ফার্স্ট ফুটবল লাঠি মারি তখন আমার পায়ের আঙ্গুল উঠে যায়। তো এক পর্যায়ে আমি ভাবছিলাম যে আর খেলবো না। তখন আমাদের প্রাইমারি স্কুলে একটা তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব একটা গোল্ড কাপ তখন বাধ্যতামূলক ছিল যে প্রত্যেকটা স্কুলকে অংশগ্রহণ করতে হবে টুর্নামেন্টে। তো ওই টুর্নামেন্টে আমাদের স্কুল হচ্ছে অংশগ্রহণ করে। তো ওই সূত্রে হচ্ছে আমার শ্রদ্ধেয় বীর হোসেন চাকমা স্যার আমাকে হচ্ছে ওই ফুটবল ওই খেলাতে আমাকে হচ্ছে ওই খেলাতেই নিয়ে আসে। তো 2012, 13, 14, 15 পর্যন্ত খেলছিলাম ওই টুর্নামেন্টটা। পরবর্তীতে আমার বাবা হচ্ছে 2015 সালে মারা যায়। তো আমি একদম প্রত্যন্ত একদম দুর্গম এলাকা থেকে উঠে আসতে, একদম দরিদ্র পরিবার থেকে। তো
বাবা মারা যাওয়ার পর আমরা হচ্ছে 4 বোন 1 ভাই। তো আমার বাবা ছিলেন হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তো বাবা মারা যাওয়ার পর আমার পরিবার একদম আমার খেলাধুলা পড়াশোনা খরচ চালানো একদম অচল হয়ে উঠে পড়ে। তো আমার স্যার বিরাচন চাকমা উনি হচ্ছে সবকিছুই আমার খেলাধুলা পড়াশোনা ট্রেনিং সবকিছুই উনি ব্যবস্থা করে দেন। তো 2017 সালে হচ্ছে আমি বাংলাদেশে হয়েছিল এটা সাব আন্ডার 15। ওখান থেকে হচ্ছে আমার ন্যাশনাল টিমে যোগ দেওয়া স্টিল এখনো আছে। সেই যখন প্রথমবার ফুটবল মারার সময় যে পায়ের আঙ্গুলটা উঠে গেল, তখন কি কখনো মনে হয়েছিল যে একদিন ইন্টারন্যাশনাল খেলা? না, তখন হচ্ছে অনেক ছোট ছিলাম, আমি বুঝতাম না যে মেয়েরাও কি ফুটবল খেলে কিনা। আসলে আমি ফুটবলটা ছোটবেলা থেকে এনজয় করতাম, খুব ভালো লাগতো। তো ওই ভালো লাগা থেকে এখন প্রফেশন হিসেবে নিয়েছি। যদি তুলনা করি যে এই তখনকার জীবন আর এখনকার জীবন, আমি হচ্ছে এই পর্যন্ত উঠে আসছি হচ্ছে আমার একমাত্র আমার পরিবারের সাপোর্টে। কারণ আমার পরিবার, আমার মা, আমার দিদি সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আমি কি চাই, আমার চাওয়া পাওয়া, আমার ইচ্ছা সবকিছুতে হয়তো প্রাধান্য দিয়েছিলেন। তো আমি সবকিছুই এই পর্যন্ত উঠে আসা, আমার ক্যারিয়ার, আমার অবদান হচ্ছে আমার পরিবার। সমাজ থেকে কি কখনো কোনো ক্রিটিসিজম ফেস করতে হয়েছে কিনা যে একজন নারী হয়ে ফুটবল? হ্যাঁ, হয়েছে। এলাকার বিভিন্ন লোকেরা থাকে না, অনেকে যে কত কথা বলে। এগুলো আসলে কষ্ট হতো? আসলে এগুলো আমি কখনো কারোর কথা কান দিইনি। আচ্ছা। এবং আমার পরিবারকেও অনেকে হয়তো বলছে, বাট আমার মা, আমার দিদি পরিবার কখনো আমাকে এইসব কথা বলেনি। পাশের বাড়ির লোকে কে কি বললো এগুলো আসলে কখনো আমাকে শুনায়নি, এবং আমাকে সবসময় সাহস এবং উৎসাহ দিয়েছিলেন যে আমাকে করতে হবে। সো আমি ওইটা করছি। আপনার পরিবারের জন্য অনেক অনেক অভিনন্দন। সাবিনা, এখন আপনার কাছ থেকে জানতে চাই, শুরু হলো কিভাবে? হাউ ডিড সাবিনা খাতুন স্টার্ট? আমার শুরু হচ্ছে, আমার কোচ ছিলেন আকবর স্যার। মানে প্রতিটা প্লেয়ারের পিছে কারো না কারোর এরকম একটা লোক আছেন যিনি আসলে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে এনেছে। আমার ব্যাপার ছিল, আমার যিনি কোচ ছিলেন উনি হচ্ছে সব খেলাতো আমাদেরকে দিয়ে। ওনার নিজেরও 2টা মেয়ে ছিল, তারা হচ্ছে টুইন্স। তো আমি হ্যান্ডবল খেলছি, ফুটবল খেলছি, কাবাডি খেলছি, ক্রিকেটও খেলেছি, মানে মোটামুটি সব ধরনের খেলা আমি খেলছি। তো আমার হচ্ছে ফার্স্ট ছোট বয়স থেকেই মানে স্পোর্টিং ওয়ার্ল্ডের মধ্যে। হ্যাঁ, আপনার হচ্ছে স্কুলে যে খেলাগুলো হতো সামার মিট, বিশেষ করে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, এগুলো হ্যাঁ সব খেলছি। আমি ফুটবল ছাড়া একটা খেলাও খেলিনি। তো ওই খেলাগুলো দেখে ওই স্যার হচ্ছে আমার বাসায় গেছিলেন একদিন, যে মেয়েটাকে দেন, ওর হচ্ছে ফিউচার ভালো। তো আমার তখন পরিবারে আমরা হচ্ছে 5 বোন। আমার বাবা মা ছিলেন, বাবা মার সাথে কথা বলেন, আমার বড় আপুর সাথে কথা বলেন। আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা ছিল না, এবং আমিও একটু ছিলাম ডান পিঠে, খেলাধুলা করতে পছন্দ করতাম। তো স্যার যখন বাসায় গেছে দেখে যে আমি তখন ওই ছেলেদের সাথে মাঠে দৌড়াদৌড়ি খেলছি। তো তখন অনেক ছোট ছিলাম, খেলারই বয়স ছিল। তো স্যারের হচ্ছে অনেক সাপোর্ট আছে, এবং অবশ্যই আপনার প্রত্যেকটা মেয়ের উঠে আসার পিছিয়ে তাদের পরিবারের একটা অনেক বড় অবদান, তাদের সাপোর্ট। এবং বিশেষ করে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আমার বোনেরা, বাবা মারা গেছেন 2020 সালে, তো সবাই খুবই সাপোর্টিভ ছিল। ওনাদের আমার মনে হয় যে দোয়া ভালোবাসাই আজকে এখানে। একই রকম প্রশ্ন একটু করতে চাচ্ছি যে আসলে সমাজ থেকে কি কমপ্লিকেশন ফেস করতে হয়েছে আপনাদের? সমাজ থেকে বিশেষ করে কোচকে দেখতাম, আমাদের আকবর স্যার যখন আমাদের নিয়ে মাঠে প্র্যাকটিস করতাম, এলাকার মানুষ ওনাকে খুব কটু কথা বলতো, যে যেটা হয় আসলে বেসিক্যালি গ্রামগুলাতে। তো স্যারকে দেখতাম যে উনি আমাদের জন্য ফাইট করেন, কারো কথা কানে নেন না, আমাদেরকে মোটিভেট করে। সো ওই জিনিসটা মনে হতো যে আছে তো একজন,
মানে পিছিয়ে দাঁড়ানোর মতো, কোনো সমস্যা নেই। তো ওনার আসলে এই জিনিসগুলাই হয়তো আমাদেরকে আরো বেশি উৎসাহিত করতো। তবে কখনো কি তখন ভাবা হয়েছিল বা কোনো টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব অথবা ক্যাপ্টেন হব, এত বড় একটা দায়িত্ব নিব? আমার এই জিনিসগুলো আসলে ওভাবে এক্সট্রা কোনো মানে ফিলিংস আসতো না। আমি যখন 2010 সালে কক্সবাজারে যখন প্রথম সাফ হয়, তখন ওই টুর্নামেন্টের হচ্ছে বেস্ট প্লেয়ার হই আমি। কিন্তু বেস্ট প্লেয়ার যখন ঘোষণা করছে, আমি তখনও নিজে জানি যে হয়তো আমাদের কোনো সিনিয়র প্লেয়াররা হবে। আমি খুব নর্মাল ছিলাম। তো সামাও দেখি আমাকে ডাকছে মানে মাইকে। তো তখন হচ্ছে আমাকে একটা ল্যাপটপ দেয়, নোটবুক। সাউথ এশিয়ার 8টা দেশের 8 জনকে দেয়, বাংলাদেশ থেকে আমাকে দেয়। তো ওটা আমার ভালো লাগছে। তো আমার মনে হয়েছে যে নেওয়া যায় এটাকে প্রফেশন হিসেবে। ওই সময় তো আসলে অত ফ্যাসিলিটিস ছিল না, টাকা পয়সাও পাইতাম না। এমনও গেছে যে ওই টুর্নামেন্টে 2000 টাকা দিছে খেলার পরে, ওটা নিয়ে বাসায় চলে গেছে মেয়েরা। এত স্ট্রাগল করছে মেয়েরা। তো ওই জিনিসটা ধরে রাখছি। এবং সত্যি কথা বলতে 15-16 সাল পর্যন্ত ওরকম কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতাম না। তারপরে ফেডারেশন যখন মেয়েদেরকে একটা স্যালারি ভুক্ত করছে, তখন হচ্ছে মেয়েরা টাকা পায়। স্ট্রাগল গেছে ফুটবল, এত আসলে ধরে রেখেছি বিধায়, এত পরিশ্রম, এত স্ট্রাগল করেছে বিধায় হয়তো আজকে এখানে। একই রকম প্রশ্ন আবারও করছি যে তখনকার লাইফ আর এখনকার লাইফ যদি দুইটা কম্পেয়ার করেন। তখনকার লাইফ আমার হচ্ছে মাঝে মাঝে খুবই মজা লাগে যখন আমাদের প্লেয়াররা একসাথে যখন গসিপিং করি। আমাদের আছে তহুরা, আছে ছোট শামসুন নাহার, তারপরে হচ্ছে বড় শামসুন নাহার, মারিয়া, হয় সবাই যখন একসাথে গল্প করি, ওদের কিছু কিছু কথা শুনে আমার খুব হাসি পায়। তখন তারা কেমন ছিল, তো খুবই ফানি লাগে যে আপু স্যার এইভাবে নিয়ে যাইতো, আমরা সব লুকায় লুকায় থাকতাম। তারপরে তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, স্কুল পালাই চলে যাইতাম, স্যার ধরে ধরে আনতো মাঠে। লাইফ স্টাইল তো এখন মেয়েরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তো নিজেদের আসলে ফ্রিডম তারা ইয়ে করতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ম্যাক্সিমাম মেয়ে তার ফ্যামিলির দায়িত্ব নিছে। এবং ঋতুকে যদি দেখেন, সেও আমাকে যদি দেখেন, আমার ফ্যামিলিটা আমার উপর ডিপেন্ডেন্ট। অনেক মেয়ে আছে, বলতে পারেন যেমন সাগরিকা আমাদের সব থেকে জুনিয়র প্লেয়ার, সে তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। এটা তো সব থেকে মানে মেয়েদেরকে ইন্সপায়ার করার কথা যে এতটুকু বয়সে তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। সেখানে তো আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিকে সবকিছু উজাড় করে দিয়ে তার মেয়েদেরকে সাপোর্ট করা উচিত। অবশ্যই মেয়েরা এখন ওই লাইফের থেকে যেটা ছিল এবং আস্তে আস্তে এখন যে পর্যায়ে এসছে, অনেক অনেক বেটার, অনেক স্বাবলম্বী হয়েছে মেয়েরা। ছেলেদের দলগুলো অনেক সমালোচনা ফেস করে, এটা ফুটবল হোক ক্রিকেট হোক, এবং এইদিকে আমরা দেখছি নারীরা কিন্তু উঠেই যাচ্ছে, এটা ক্রিকেট ফুটবল দুই দিকে। এই কথাগুলো কি আপনাদের কানে আসে, এবং যখন আসে তখন কি আপনারা প্রাউড ফিল করেন, নাকি এটা কোনো মোটিভেশন হিসেবে ইউজ করেন, নাকি আপনারা মনে করেন যে এই সমালোচনাগুলো আসলে ছেলেদের দলগুলা ডিজার্ভ করে না? সমালোচনাটা আসলে ডিজার্ভ করে না, কারণ আমি যদি প্লেয়ারের পার্সপেক্টিভ থেকে দেখি, মানে ছেলেটা খারাপ করলে একটু বেশি ইয়ে হয়, কারণ মেয়েরা যখন সাফল্য নিয়ে আসছে তখন তারা পারলে তোরা কেন পারবে না, এরকম কথাটা আসে। বাট প্লেয়ারের জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই যখন মাঠে নামে, সে ট্রাই করে জান দিয়ে খেলার। এবং আপনি গত পরশুদিনের ম্যাচটা দেখেন, বাংলাদেশ আর মালদ্বীপের ছেলেদের, তারা যে ফুটবলটা খেলছে অসাধারণ খেলা খেলছে। এবং প্রথম ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে, দ্যাট মিন্স ওই ইয়েটা আছে তাদের ভিতরে। এবং ক্রিকেটারদেরকেও যদি দেখেন, তারা একসময় ভালো রেজাল্ট করছে এবং দেশের মানুষ খুশি হয়েছে। আমার মনে হয় যে এই সময়গুলোতে এই মানে প্লেয়ারদের ভালো করার পিছে তাদের নিজেদের আগে সজাগ হতে হবে, ইয়ে থাকা উচিত যে যখন আমি যে প্রফেশনেই হোক না কেন, তাকে আসলে ওই রেসপন্সিবিলিটি নিয়ে এটা খেলা উচিত। এবং সমালোচনা যেটা হয় সেটা আসলে প্লেয়ারদের মেনে নিতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক, কারণ দেশের মানুষ চাই সাফল্য। এবং তারা যখন 3-4 ঘন্টা বসে বসে টিভির সামনে খেলা দেখবে, তারা চাইবে না যে তাদের টাইমটা ওয়েস্ট হয়ে যায়। তো প্লেয়ারদের আমার মনে হয় যে তাদের সাহস দেওয়া উচিত, উৎসাহ দিক। এখন হয়তো সময়টা খারাপ যাচ্ছে, এবং মেয়েদের সময় যে এরকম কন্টিনিউয়াসলি ভালো যাবে তা না, খারাপ হয়তো যাবে,
এইটাই হচ্ছে রিয়েলিটি, বাট দেশের মানুষের সাপোর্ট দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঋতুপর্ণা, আপনার কাছে একই প্রশ্ন। আসলে ছেলে আর মেয়েদের মধ্যে যখন এই কম্প্যারিজনটা করা হয়, তুলনা করা হয়, তখন আপনার মধ্যে আসলে কি কাজ করে? আপনি কি প্রাউড ফিল করেন, নাকি আপনার মনে হয় যে এই তুলনাটা করা উচিতই না? আসলে হচ্ছে ছেলে মেয়ে তুলনা করাটা একদমই উচিত না। যখন যখন হচ্ছে আমরা যখন ভালো রেজাল্ট করি তখন হচ্ছে ভালো ভালো কমেন্ট করে, তখন আমার কাছে আমি মনে করি যে এটা আমাদের জন্য মোটিভেশনের এক কাজ। আর সমালোচনা আসলে ছেলে আর মেয়ে অনেক পার্থক্যতা জানেনি, তো আমি মনে করি যে সমালোচনা না করাটাই উচিত। যেমন ধরেন আমরা পাকিস্তানের সাথে যখন ম্যাচটা ড্র করি তখন আমাদের দেশের মানুষেরা আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেছিল, এই যে এখন তোমরা খেলা বাদ দিয়ে এখন টিকটক করো, তোমাদের আর খেলা লাগবে না, টিকটকে সময় দাও। এটা আসলে আমার নিজেরও একটা কি বলবো, আমি নিজেও নিতে পারিনি এই বাজে মন্তব্যগুলা। সো আমি মনে করি যে তাদেরকে এসব সমালোচনা না করে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। এটা আমাদের জন্য একটা, আমাদের আরো আগামীতে মেয়েদের দল হোক ছেলেদের দল হোক, এটা মেয়েদের দল হোক ছেলেদের দল হোক, আমি মনে করি যতই ভালো খারাপ কিছু করুক তাদেরকে আরো উৎসাহিত করা উচিত। খুব রিসেন্টলি আপনারা তো আসলে ফিরেছেনই নতুন একটা বাংলাদেশে, সবকিছু বদলে গেছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বদলে গেছে এবং আপনাদের ফেডারেশনের কমিটিগুলোও বদলে গেছে, প্রেসিডেন্ট বদলে গেছে। তো আগে যে অবস্থায় ছিলেন তখন তো অনেক সমালোচনা উঠে আসতো যে ফেডারেশনগত অনেক ড্রব্যাকস আছে, এটা আপনাদের স্যালারি নিয়ে হোক বা ডিসিপ্লিন নিয়ে হোক, যেটাই হোক না কেন, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। গতবারের সাথে যদি আপনি তুলনা করেন, এখনো তো মনে হয় না নতুন কমিটির ওইভাবে ফুল ফ্লেজেড কাজ শুরু হয়েছে, কিন্তু আপনারা আশা কি রাখছেন নতুন কমিটির কাছে, নতুন প্রেসিডেন্টের কাছে? সত্যিকার অর্থে আমার আসলে এই জায়গাটাতে বলতেই হয়, কারণ এটা বলা উচিত। সালাউদ্দিন স্যার যখন ছিলেন, আসলে আমি ছেলেদের কথা বলছি না, মেয়েদের সাইড, যে মেয়েদের সাফল্যের পিছনে অবশ্যই ওনার অবদান হচ্ছে অনেক বেশি। আচ্ছা, কারণ মেয়েদেরকে মানে এশিয়ার ভিতরে এমন অনেক খুব কম দেশ আছে যেখানে হচ্ছে মেয়েরা 12 মাস ক্যাম্পে থাকে। রাইট। তো সেই জায়গা থেকে মেয়েদেরকে 12 মাস ক্যাম্পে রাখা, একসাথে রাখা, 60-70 জন প্লেয়ারকে একসাথে রেখে বিভিন্ন এইজ লেভেলের খেলাগুলোর জন্য তৈরি করা, এটা আসলে প্রশংসনীয় এবং যেটা উনি করেছেন। এবং বর্তমান কমিটির কাছেও আমার ওই আবেদনটাই থাকবে যে ওই জিনিসটা যেন অব্যাহত থাকে এবং মেয়েদের সুযোগ সুবিধা যেন বাড়ানো হয়, খেলাধুলা যেন বাড়ানো হয়। নতুন এসেছেন এবং আমার মনে হয় যে ওনারও একটু গুছিয়ে নিতে টাইম লাগবে, কারণ দীর্ঘ প্রায় 16 বছরের মতো একটা সময় হচ্ছে সালাউদ্দিন স্যার পার করে আসছেন। সো এখনই যদি ওনাকে আসলে অনেক প্রেসার দেওয়া হয়, সেটাও আসলে রিয়েলিস্টিক হবে না। এবার আমার মনে হয় যে মেয়েদের যে সাফল্য আসছে এবং সেটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে উনি অবশ্যই আলাদা কোনো প্ল্যান করবেন এবং করা উচিত। সো একটু জানতে চাই যে একটা পুরো জেনারেশন মেয়েদেরকে আপনারা ইন্সপায়ার করছেন, আপনাদের খেলা দেখে অনেক মেয়েই জয়েন করতে চাচ্ছে, এরকম কি কখনো হয়েছে যে কেউ এসে বলেছে, ঋতুপর্ণা আপনাকে জিজ্ঞেস করি, কেউ এসে বলেছে যে আমি বড় হয়ে আপনার মতো হতে চাই বা আমি ফুটবল খেলতে চাই, আপনি আমাকে ইন্সপায়ার করেন? কেউ এসে বলেনি, বাট মাঝে মাঝে ফেসবুকে মেসেজ আসে, আপনাদের দলে আমাকে নিয়ে নিন। হ্যাঁ, মেসেজে দেখেছি যে কমেন্ট বক্সে যে খেলার জন্য ইচ্ছুক বা কিভাবে কি করতে হবে খেলাধুলা আসতে হলে, আমার মতো হতে হলে। এটা আসলে কেমন লাগে তখন? আসলে তখন আমার আরো এই যে আগামী দিনের জন্য, আগামী যে আমার প্রসেস, ওইটার জন্য আমি মোটিভেট হই, আরো সাহস যোগায়। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে। কেউ সামনাসামনি না বলে থাকলে আমি বলে দিচ্ছি, আমি আপনাদের মতো হতে চাই। সাবিনা, আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যে পুরো একটা জেনারেশনকে এখন ইন্সপায়ার করছেন এবং আপনি ক্যাপ্টেন নারী ফুটবল টিমের, এই জায়গা থেকে আপনি কি দায়িত্ববোধ ফিল করেন? ওদেরকে ঠান্ডা রাখা।
ওরা হচ্ছে খুবই গরম হয়ে যায় মাঝে মাঝে, তো আচ্ছা। ওদেরকে ঠান্ডা রাখতে হয়। আপনি ঠান্ডা থাকেন কিভাবে? আমি ঠান্ডা থাকি, আমি আসলে বরাবরই খুব ঠান্ডা, আপু অনেক কারণ আমি আসলে ওই হয় এটা আপনাকে ওই থাকতে থাকতে এটা ওদের হয়ে সাথে যেতে হয়, হয়ে যেতে একটা হয়। পর্যায়ে। এখনকার যে মেয়েরা যারা স্বপ্ন দেখে আপনাদের জায়গায় একদিন থাকার, তার সেই মেয়েগুলোকে আপনি কি মেসেজ দিবেন? অনেক পরিবারকে দেখছি যে তার মেয়ে কি চায় বা মেয়ের কি ইচ্ছা, তাকে বাধা দেওয়া হচ্ছে, তার ইচ্ছা তাকে হচ্ছে কি বলবো, গুরুত্ব দেওয়া হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো আমি বলবো যে প্রত্যেকটা পরিবারকে যেন তার মেয়ের ইচ্ছা এবং কি হতে চায় তাকে তার ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া। আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে সাহসী হতে হবে, পরিশ্রমী হতে হবে। এখনকার যে বর্তমান যুগে সেখানে আসলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই ডিফিকাল্ট, এবং সেখানে নিজেদের জায়গা আসলে নিজেদেরই ক্রিয়েট করতে হবে। এখানে কেউ এসে করে দিবে না, কারণ এই মঞ্চটা খুবই কম্পিটিটিভ। সো আমার বলার থাকবে যে নিজেদের একটা আইডেন্টিটি করার খুব মক্ষম একটা সময়, পরিবারের সাপোর্ট নিয়ে, এবং পরিবারকে অবশ্যই বলবো যে তার সন্তানদেরকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের মতামতের উপরে গুরুত্ব দিয়েই তাদেরকে আসলে উৎসাহিত করে তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেরকম জায়গা থেকে অবশ্যই তাদের সাপোর্ট এবং তাদের যে কাজ করার যে ইচ্ছা সেটাকে সাপোর্ট করা। এবং আমি অবশ্যই বলবো যে এখন ফুটবল মেয়েরা প্রফেশন হিসেবে নিচ্ছে। সো দেশকে রিপ্রেজেন্ট করার মতো এর থেকে বড় সুযোগ, এর থেকে বড় মঞ্চ আর নাই। সেটা নট অনলি ফুটবল, সব ক্ষেত্রেই, সব মানে স্পোর্টসেই। সো অনুরোধ থাকবে বাবা মার প্রতি, সন্তানদেরকে সাপোর্ট দিন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা হচ্ছে এগিয়ে যাক, সেটাই আসলে ইচ্ছে আমার বলার থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ। খুব মজার একটা জম্পেশ আড্ডা হলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর কোঅপারেটিং, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর টকিং টু মি।